হাই এভরিওয়ান, ডিয়ার সলিউশনে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছেন টপিক লেখা আছে যে উদ্ভিদবিদ্যা বা বটানি। তো আমরা এই বটানি পার্টটার মধ্যে যে উদ্ভিদের অঙ্গ সংস্থান বা প্ল্যান্ট মরফোলজি, তার মধ্যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই বিষয়গুলো, তারপর সালোক সংশ্লেষ, উদ্ভিদ হরমোন, উদ্ভিদের সংবহন আর উদ্ভিদের রিচন, এই আপনার এই পাঁচটা পার্টই কমপ্লিট করবো। সবাই মন দিয়ে ক্লাসটাকে একটু শুনবেন, তাহলে পুরো বটানি যেই একটা বেসিক ধারণা হয়ে যাবে এই কম্পিটিটিভ এক্সামের জন্য। চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে প্রথমেই জানবো যে উদ্ভিদবিদ্যা সম্পর্কে আমাদের যে প্রাথমিক ধারণাটা, সেটা আমাদের নিতে হবে। তো সেটা বলেছে যে উদ্ভিদবিদ্যার প্রাথমিক ধারণা, জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করা হয়, গবেষণা ও অধ্যয়ন করা হয়, তাকেই আমরা কি বলি? যে বটানি বা উদ্ভিদবিদ্যা। মানে যেই জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ নিয়ে গবেষণা বা আলোচনা করা হয়, প্ল্যান্ট বা উদ্ভিদ রিলেটেড, সেটাই হলো বটানি। আর এটাকে গ্রিক দার্শনিক এই থিওফ্রাস্টাস কে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। যে তাহলে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এই থিওফ্রাস্টাস কে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। আমরা কোষে যখন সেল পড়িয়েছিলাম তখনই বলেছিলাম সেলে, প্ল্যান্ট সেল যেটা, সেটা কি নিয়ে গঠিত? সেটা এই সেলুলোজ নিয়ে গঠিত হয়। তারপর পড়বো যে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে। তাহলে এই যে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? এই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে, যা সালোক সংশ্লেষে সাহায্য করে। উদ্ভিদরা স্বভোজী, অর্থাৎ ক্লোরোফিলের সাহায্যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। উদ্ভিদরা তাহলে কি হয়, কি ধরনের প্ল্যান্ট? উদ্ভিদরা স্বভোজী, আর উদ্ভিদের সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার বা স্টার্চ। আশা করি বোঝা গেছে। এই ব্রাকেটের মধ্যে যেগুলো দেখছি সেগুলোই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে বটানিটা হলো যেটা প্ল্যান্ট নিয়ে আলোচনা করা হয়, তাহলে আমাদের উদ্ভিদ কোষের জনক বা উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্ট। উদ্ভিদের কোষ প্রাচীর কি হয়? যেটা সিলুলোজ থাকে এটার, আর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট নামক একটা অঙ্গাণু থাকে। উদ্ভিদরা কি করে? এরা অটোট্রপিক বা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করে, তাই এদের স্বভোজী বলছে। আর এই যে উদ্ভিদের যে সঞ্চিত খাদ্য বস্তু, তাকে আমরা কি বলবো? শ্বেতসার বা স্টার্চ। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। দেখুন, এবার আমরা যে প্ল্যান্টের ক্লাসিফিকেশন, মানে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, প্রথমে আগে একটু আমরা এই ছবিটা দেখি। আমাদের এই যে প্রতিটা জিনিসের যে ক্লাসিফিকেশন হয়, তো সেরকম উদ্ভিদ জগতেও ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছিল? সেটা হলো একটা সপুষ্পক, একটা অপুষ্পক। এই ভিত্তিতে, মানে এই ভিত্তি অনুযায়ী অপুষ্পক যাদের ফুল হবে না তাদের আমরা বলবো ক্রিপ্টোগ্যামি, আর যাদের ফুল হয় তাদেরকে, মানে সপুষ্পক, তাদের বলবো আমরা ফেনেরোগ্যামি। এই ক্রিপ্টোগ্যামি আর ফেনেরোগ্যামি, এই উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করব। এই যাদের ক্রিপ্টোগ্যামি মানে নন ফ্লাওয়ারিং, যাদের ফুল হয় না, আর নন সিড প্রডিউসিং প্ল্যান্ট, মানে যাদের কোনো সিডও হয় না, ফুলও হয় না, কোনো সিড প্রোডাকশনও হয় না, তাদের আমরা ক্রিপ্টোগ্যামি বলছি। তার মধ্যে আমরা অ্যালগি, ব্রায়োফাইট আর টেরিডোফাইট, এই তিনটে পাবো। আর ফেনেরোগ্যাম মানে যারা সপুষ্পক, যারা যারা ফ্লাওয়ারিং বা যাদের ফুল ফল ধারণ করে, বীজ উৎপন্ন করে, তারা কি? জিমনোস্পার্ম আর হলো এনজিওস্পার্ম। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে যে তাহলে আমরা এই দুটো ডিভিশনে ভাগ করি। তাহলে এই যে অ্যালগি, মানে আমাদের দেখুন প্রথমেই যখন যে জীবজগৎ তৈরি হয়েছে, প্রথমেই তো একদিনেই সপুষ্পক, মানে এরকম আম গাছ বা এরকম আম জাম গাছ হয়নি। প্রথমে ছোট ছোট জিনিসগুলো থেকে হয়ে, মানে প্রথমে এই ক্রিপ্টোগ্যামস থেকে হয়ে তারপর ফেনোগ্যামস হয়েছে। তাহলে প্রথমে কি হয়েছিল? প্রথমে হয়েছিল যেটা প্রথম পাওয়া গিয়েছিল সেটা হলো অ্যালগি। অ্যালগিও হলো বিভিন্ন ধরনের হয়। মানে আমি একটা প্রথমে ধারণা দিচ্ছি, তারপর আমি থিওরি পার্টটা আস্তে আস্তে এক একটা স্লাইডে করে বোঝাচ্ছি। দেখুন, প্রথমে অ্যালগি আসে, মানে অ্যালগির মানে এই ধরুন আমাদের যেরকম দেখতে পাই একটা সপুষ্পক উদ্ভিদ, মানে আদর্শ ধরুন একটা আম গাছে কি আমরা সব তার যে মানে সব পাতা, কাণ্ড, মূল সব পুরোপুরি তার মধ্যে থাকছে, তার মধ্যে সংবহন করার সিস্টেমটাও থাকছে, তার মধ্যে মানে বীজ ধারণ করছে, আবার গাছ হতে সবই থাকছে। কিন্তু প্রথমে যখন উদ্ভিদের মানে তৈরি হয় উদ্ভিদ জগতে, তখন কিন্তু সেগুলো ছিল না।
প্রথম কিন্তু এই অ্যালগি থেকে হয়, প্রথমে অ্যালগি আসে, তারপর ব্রায়োফাইট আসে, তারপর টেরিডোফাইট আসে, তারপর জিমনোস্পার্ম আসে, তারপর এনজিওস্পার্ম আসে। তো এই যে অ্যালগিও আবার বিভিন্ন ধরনের হয়। কি কি? মানে অ্যালগি দেখুন, মানে অ্যালগির মধ্যে অ্যালগি মেনলি অ্যাকুয়াটিক হয়, মানে আমরা যে অ্যালগি বাংলা যাকে বলবো শৈবাল। আমরা দেখেছি যে আমাদের শৈবাল স্যাঁতসেঁতে পরিবেশে মাটি ভেজা জায়গায় বেশি দেখতে পাওয়া যায়। শৈবাল আবার বিভিন্ন ধরনের হতে পারে, লাল মানে রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, ব্লু অ্যালগি, এরকম বিভিন্ন কালারের হয়ে থাকে। তো এটা কিন্তু এই ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল হতে পারে, থ্যালয়েড হতে পারে, এই বিভিন্ন ধরনের অ্যালগি হতে পারে। আর ব্রায়োফাইট যেটাকে আমরা বলবো অ্যাম্ফিশিয়াস গোত্রের, মানে এরা টেরিস্ট্রিয়াল বা ওয়াটার দুটোতেই এরা কিন্তু থাকতে পারে, তাই আমরা একে অ্যাম্ফিশিয়াস বলবো। যে এদের শুরুটা কিন্তু টেরিস্ট্রিয়াল কলোনাইজেশনের থেকে হয়, তাই সে তার জন্য। যেমন এক্সাম্পল লিভারউড, মসেস, এগুলো। তারপর টেরিডোফাইট এরা কি হয়, এরা টেরিস্ট্রিয়ালেই থাকে। তারপর ধরুন তারপর আসছে এই, তাহলে এই পার্টটা হয়ে গেল ক্রিপ্টোগ্যাস বা অপুষ্পক। এবার সপুষ্পকের মধ্যে আসবে জিমনোস্পার্ম, যারা কিনা যাদের যাদের সিডটা কি হয় নেকেড, যাদের নেকেড সিডেড প্ল্যান্টস আমরা বলতে পারি, ঠিক আছে। মানে আমরা দেখতে পারবো সিডটাকে, আমরা আম আম জাম বা এই ধরনের উদ্ভিদগুলোকে অ্যানজিওস্পার্ম, যাদের মধ্যে সিডটা কি ভেতরে থাকে, ঠিক আছে, মানে একটা শেল্টারের মধ্যে। কিন্তু আমরা এই জিমনোস্পার্মের ক্ষেত্রে সিডটা দেখবো বাইরে নেকেড অবস্থাতেই থাকছে, যেমন সাইকাস, কনিফেরাস, এগুলো এক্সাম্পল। আর অ্যানজিওস্পার্মের মধ্যে তো আরো আবার সিডেড প্ল্যান্টস তো থাকবে, ফুল ফল থাকবে, কিন্তু এদের আবার দু রকমের হয়, মনোকট আর ডাইকট, মানে দ্বিবীজপত্রী বা একবীজপত্রী, এই দুভাগে ভাগ করা হয়। আমি ওভারভিউটা একটা ছবি থেকে বললাম, এই ছবিটাই রেখেছি কয়েকটা স্লাইডে, যতক্ষণ না এটা শেষ হচ্ছে টপিক গুলো। আসুন থিওরি পার্টটাই চলে আসুন। তাহলে যেটা বললাম যে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যাস, যে উদ্ভিদ ফুল ফল ও বীজ হয় না তাদেরকেই বলবো। এদের কি হয়, এদের রেণু দ্বারা বংশ বিস্তার হয়ে থাকে, রেণু দ্বারা। তাহলে মনে কোয়েশ্চেন আসতেই পারে যে যাদের ফুল ফল বীজ হচ্ছে না, তাহলে তারা কিভাবে বংশ বিস্তার করবে? তারা রেণুর দ্বারা করবে। আশা করছি ক্লিয়ার। এবার সপুষ্পক উদ্ভিদ বা ফেনোগ্রাফস, যেসব উদ্ভিদ ফুল ফল বীজ হয় তাদের আমরা সপুষ্পক উদ্ভিদ বলবো। এবার তাহলে একটা টার্ম, যে সমাঙ্গদেহী বা থ্যালোফাইটটা কি? যে উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড, পাতায় বিবিধিত নয়। দেখুন এই যে শৈবাল এই শৈবাল যে দেখেন যে দেওয়ালের গায়ে শৈবাল হয়েছে বা জলের উপরে শৈবাল ভাসছে, তাদেরকে দেখেছেন কখনো? যে মানে কি তাদেরকে এরকম ভাবে মূল, কাণ্ড, পাতায় বিভূতিত করা যায় না। তাদের বডিটা হলো থ্যালাস প্রকৃতির, সমাঙ্গদেহী। এবার আমরা জানবো শৈবাল হলো সমাঙ্গদেহী, স্বভোজী, ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ। শৈবাল নিয়ে অধ্যয়নকে আমরা কি বলবো? ফাইকোলজি। শৈবাল নিয়ে যে পড়াশুনো, স্টাডি, তাকে আমরা কি বলবো? ফাইকোলজি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, ফাইকোলজি। অনেক সময় পরীক্ষা দিতে পারে ফাইকোলজি কি। ফাইকোলজি হলো স্টাডি অফ অ্যালগি। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট স্লাইড। পরেরটাই জানবো আমরা ছত্রাক। অ্যালগিটা জেনে নিলাম কি, বা ছত্রাক ছত্রাক থেকে এই যে সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড পার্টে চলে আসছি। ছত্রাক বা ফাঞ্জি, এটা কি বলছে? সমাঙ্গদেহী হবে, এটা পরভোজী বা মৃতভোজী হতে পারে উদ্ভিদ। আর ছত্রাক নিয়ে অধ্যয়নকে আমরা কি বলি? মাইকোলজি। তাহলে অ্যালগি নিয়ে যে স্টাডি, মানে স্টাডি অফ দ্য অ্যালগি, তাকে বলবো আমরা হলো ফাইকোলজি। আর স্টাডি অফ দ্য ফাঞ্জি বা ফাঙ্গি, তাকে আমরা বলবো মাইকোলজি। এটা হলো ছত্রাকের বর্তমানে উদ্ভিদ রাজ্যের অন্তর্গত ধরা হয় না, এদের ফানজাই নামক আলাদা রাজ্যে রাখা হয়েছে, ঠিক আছে। মানে এই জন্য ফাঙ্গাসকে এখন অ্যাট প্রেজেন্ট এই উদ্ভিদ কিংডমের মধ্যে রাখা হয় না। তার জন্য অ্যালগির পরে ব্রায়োফাইট চলে এসেছে, এই ফাঙ্গাসটাকে বাদ রেখেছি। কারণ এই ফাঙ্গাসটা হলো ফাঙ্গি নামক আলাদা রাজ্যে এদেরকে রাখা হয়েছে, তাই। লাইকেনটা কি? শৈবাল ও ছত্রাকের মিঠজীবী সহবাসস্থান। ছত্রাক তো কারোর উপরে বেশ করে জন্মায়, ছত্রাকটাও কিন্তু একটা পরভোজী বা মৃতজীবী, মানে অন্যের উপর ভর করে, পরজীবী অন্যের উপর ভর করে বা মৃত সাবস্টেন্সের উপরেই হয় ছত্রাক। মানে দেখবেন ব্যাঙের ছাতা, যেটা আমরা বাংলা চলিত ভাষায় বলা হয় উদাহরণ হিসেবে, অ্যাগারিকাস বিস্পোরাস, এটা। তো আর লাইকেনটা কি? লাইকেন হলো যখন শৈবাল ও ছত্রাক পরস্পর সহবাসস্থানে থাকে, ঠিক আছে, সিম্বায়োসিস রিলেশনশিপ, মানে দুজনেই উপকার পায় একে অপরের থেকে,
তারা কি লাইকেন লাইকেন বায়ু দূষণের সূচক হিসেবেও কাজ করা হয়ে থাকে, ঠিক আছে। মানে বিশেষত সালফার ডাই অক্সাইডের মানে যেখানে খুব বায়ু দূষণ হয় সেখানে লাইকেনটা বেশি দেখা যাবে, এটাই। তারপর আমরা আসবো মস বা ব্রায়োফাইট। সেটা কি? ব্রায়োফাইট হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এদের উদ্ভিদ জগতের উভচর বলা হয়, কারণ এরা স্থলে জন্মালেও নিষিক্তকরণের জন্য জলের প্রয়োজন হয়। ব্রায়োফাইটের দেহ কাণ্ড পাতার মতো অংশে বিভক্ত হলেও প্রকৃত মূল থাকে না। মূলের পরিবর্তে এদের কি থাকে? এদের রাইজয়েড। দেখুন, এই রাইজয়েড টার্মটাও খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই এই ক্লাসিফিকেশনের সময় বলেছিলাম ব্রায়োফাইট যেটা কিনা অ্যাম্ফিশিয়াস প্রাণী, মানে উভচর পর্ব। উভচর মানে কি? দুটোতেই থাকবে। যেমন ধরুন ব্যাঙ, প্রাণী জগতে ব্যাঙ কি? ব্যাঙ হলো উভচর প্রাণী, কারণ ব্যাঙ জন্মানোর সময় জলে যায়, তারপর কিন্তু জল থেকে বেরিয়ে ডাঙায় থাকে। মানে ওর যেই ব্যাঙের যখন ও মানে ওর ইয়ে হয় আর কি, ডিম থেকে যখন বাচ্চা বৃদ্ধি হয়, সেই বাচ্চা অব্দি ব্যাঙ আছে ফেসটা কিন্তু জলেই হয়, জলের ছাড়া সে হবে না। তেমন কিন্তু আপনার ওটা যেমন প্ল্যান্ট কিংডমের মধ্যে, সেরকম এই আপনার প্ল্যান্টে মানে মধ্যে উদ্ভিদের মধ্যে কি হচ্ছে, এই ব্রায়োফাইটকেও আমরা কি বলি? উভচর উদ্ভিদ বলি, কারণ এরা মানে আপনার মানে প্ল্যান্ট মানে টেরিস্ট্রিয়াল কোনো প্লেসে জন্মালেও এরা নিষিক্তকরণের জন্য মানে বংশবিস্তার করার জন্য কিন্তু এদের জলের যাওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। আর এদের দেহ কি থাকে? এদের দেহে স্পেশালি রাইজয়েড নামক অংশটা দেখতে পাওয়া যায়। ব্রায়োফাইটে কোনো সংবহন কলা বা ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকে না। কারণ আমরা দেখুন এই প্রিমিটিভ মানে অ্যালগি থেকে শুরু করেছি, অ্যালগি হলো প্রিমিটিভ, তারপর যখন হায়ারে যাব তখন সবগুলোই কি হবে? উন্নত ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাবো, যার যার মানে যার একটা উদ্ভিদ দেহের মধ্যে সবকিছু থাকবে পরিপূর্ণ অবস্থায়। তো ব্রায়োফাইটও কি? যেখানে কিন্তু আমাদের সংবহন কলা মানে জাইলেম ফ্লোয়েম এগুলো থাকছে না। বোঝা গেছে আশা করছি। চলুন নেক্সট স্লাইডে। এবার আমরা আসবো টেরিডোফাইট। টেরিডোফাইট অপুষ্পক উদ্ভিদ, এরা প্রথম স্থলজ সংবহন কলা, ঠিক আছে। মানে এইটা কি হচ্ছে? যাদের এটা অপুষ্পক মানে যাদের পুষ্প হয় না, কিন্তু এরা হলো প্রথম স্থলজ সংবহন কলা, এদের মধ্যে দেখা যায়। তাহলে টেরিডোফাইট থেকে প্রথম স্থলজ সংবহন কলা, ভাস্কুলার প্ল্যান্টস মানে এর মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকছে, ঠিক আছে। এই টেরিডোফাইটের দেহ মূল, কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিবর্তিত হয়। এই টেরিডোফাইট থেকে এরা মূল, কাণ্ড, পাতা সুষ্ঠুভাবে বিবর্তিত হয়, আর এরাই প্রথম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এরা প্রথম স্থলজ আপনার সংবহন কলা দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এবার আসবো জিমনোস্পাম। জিমনোস্পামে চলে এসেছি, মানে পুষ্প ধারণ করার ক্ষমতা, মানে আপনার ইয়ের মধ্যে যেটা আছে, যে ফ্যানেরোগ্যামস এর মধ্যে চলে আসবে। তো সেটা কি? এর জন্যই বলছে এটা সপুষ্পক উদ্ভিদ যাদের বীজ নগ্ন থাকে, অর্থাৎ বীজ ডিম্বাশয় বা ফলের মধ্যে আবৃত থাকে। যেমন পাইন, সাইকাস। পাইন বা সাইকাস গাছ যদি দেখেন, দেখবে এদের বীজটা না উন্মুক্ত, খালি চোখেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। নেক্সটটা হলো আমাদের গুপ্তবীজী। গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম কি? এটা হলো, এটাও ফুল ধারণ ক্ষমতা যাদের আছে, এরা সপুষ্পক উদ্ভিদ যাদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে। এরা উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে উন্নত ও প্রভাবশালী, ঠিক আছে। তো এই যে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, সেটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হলো আহ একবীজপত্রী উদ্ভিদ বা মনোকট, আর একটা হলো দ্বিবীজপত্রী বা ডাইকট। সেই যে একবীজপত্রী, দেখুন এই ছবিটা, এই মনোকট রুট হিসেবে দেখুন, বা ডাইকট। মনোকট কারা? মনোকট ধান, আপনার ধান, ধান, গম, ভুট্টা, এরা হলো মনোকটের এক্সাম্পল। আর ডাইকট বা দ্বিবীজপত্রী যেমন ছোলা, মটর, সূর্যমুখী, এগুলোর উদাহরণ হিসেবে ধরবো। এবার এই যে উদ্ভিদটা একবীজপত্রী, তাদের কি বলেছে? যে গুপ্তবীজী উদ্ভিদ যাদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, যেমন ধান, গম, ভুট্টা, নারকেল ইত্যাদি। এদের সাধারণত গুচ্ছমূল ও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এদের দেখুন এই ছবিটা যদি দেখেন, এদের মূলটা গুচ্ছমূল, সরি, হ্যাঁ, এই যে এই মূলটা গুচ্ছ আকারে হচ্ছে, গুচ্ছাকারে, মূলটা গুচ্ছাকারে হয়। তাই তার জন্য সেদের এই একবীজপত্রী উদ্ভিদের আমরা গুচ্ছমূলী উদ্ভিদ বলি। আর দ্বিবীজপত্রী হলো গুপ্তবীজী উদ্ভিদ যাদের বীজে দুটি বীজপত্র থাকে, যাদের বীজপত্রে দুটি বীজ থাকে। কাদের কাদের? আম,
তারপর হচ্ছে জাম, ছোলা, মটর ইত্যাদিতে এদের সাধারণত স্থানিক মূল বা জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এদের কি দেখা যায়? স্থানিক মূল। এই যে স্থানিক মূল, এই যে এরকম স্থানিক মূলটা এরকম দেখতে হবে, গুচ্ছাকার নয়। একবীজপত্রীদের এরকম গুচ্ছাকার হয়, স্থানিক মূলটা এরকম দেখতে হয়। স্থানিক মূল বা ট্যাপ রুট বলি। আর অ্যাডভেন্সিয়াস রুট বা এই গুচ্ছমূলকে সেটা আমরা বলি ইংলিশ টার্মস, ঠিক আছে। আর এই গুচ্ছমূলটা আমাদের মনোকট বা একবীজপত্রীতে দেখা যায়। আর এই যে স্থানিক মূলটা এইভাবে যেটা একটা মূল থেকে এরকম ভাবে বিভেদিত হচ্ছে যে রুট গুলো, সেটা আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। আশা করছি ক্লিয়ার। আর যে সমান্তরাল শিরার বিন্যাস মানে পাতায়, পাতায় হলো সমান্তরাল। দেখুন এই যে আহ আপনার গাছ, ধান গাছে তো এরকম পাতা হয় না, সমান্তরাল শিরাবিন্যাস। আর বিভিন্ন এই আর দ্বিবীজপত্রী উদ্ভিদে কি হয়? জালিকাকার, জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার। এবার আসছে উদ্ভিদের মানে প্ল্যান্ট মরফোলজি পার্ট। প্ল্যান্ট মরফোলজি মানে আমাদের উদ্ভিদ দেহ কি কি মানে গঠন, আমরা যেটা দেখতে পাই গঠনগত ভাবে অঙ্গ সংস্থান অনুযায়ী, সেটা আমরা জানি। প্রথমে আসি মূল, ঠিক আছে। মূল উদ্ভিদের যে অংশ সাধারণত মাটির নিচে বৃদ্ধি পায় এবং জল ও খনিজ লবণ শোষণ করে। যে অংশটা মাটির নিচে থাকছে, মাটির নিচে থাকবে মানে কি, সে উদ্ভিদকে কি করবে? জল, খনিজ লবণ প্রোভাইড করবে, সেটাই। আর এটা কয় ধরনের হয়? স্থানিক মূল আর হলো অস্থানিক মূল। স্থানিক মূলটা কি? স্থানিক মূলটা হলো এই ভ্রূণমূল থেকে উৎপন্ন প্রধান মূলকে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। স্থানিক মূল হলো ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় যেটা। আর অস্থানিক মূল কি? যেটা ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে উৎপন্ন হয়, ভ্রূণমূল থেকে উৎপন্ন হবে না, সেটা অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হবে, কাণ্ড পাতা থেকে উৎপন্ন হতে পারে, তাদের আমরা বলবো অস্থানিক মূল। এই যে মূলের রূপান্তর, আমরা কিছু কিছু আছে এমন যেটা খাই, ধরুন গাজর। গাজরটা কি? গাজর হলো গাজর, মূলো, বিট, মিষ্টি আলু, এরা কি হয়? এরা মূলেরই রূপান্তর, মানে এই উদ্ভিদ তাদের খাদ্যটা না সঞ্চয় করে রাখে, হ্যাঁ, মূলের মানে মাটির নিচে। দেখুন কিছু কিছু সবজি আছে এরকম যেটা আমরা খাই না, কিন্তু সেগুলো কিন্তু ওরকম ভাবে নয়। ধরুন যেটা পেঁয়াজ বা, ঠিক আছে, উদ্ভিদের। আর এই যেটা আমরা খাই গাজর, তারপর গাজর, বিট, মূলো, মিষ্টি আলু, এগুলো কি? এগুলো হলো একটা মূল, ঠিক আছে, উদ্ভিদের একটা মূলের অংশ, যেটা সঞ্চয় মূল। উদ্ভিদ তার খাদ্য সঞ্চয় করে রাখে, যেটা সেই পার্ট গুলো। এই কাজটা কি? যান্ত্রিক সহায়তার জন্য রূপান্তর, যেমন বটের ঝুড়ি, কেয়া গাছের ঠেস মূল, পান গাছের আরোহী মূল, এগুলো কি করে? মানে এই মূলের আবার কাজ হিসাবে আমরা এটা যান্ত্রিক সহায়তাতেও সাহায্য করছে। কারা কারা? এই আরোহী মূল হিসাবে আপনার পান গাছের আরোহী মূল, মানে মূলটা কি করছে? আরোহণে সাহায্য করছে। তারপরে বটের ঝুড়ি কি? ও যান্ত্রিক মানে ব্যালেন্স প্রোভাইড করছে। তারপর কেয়া গাছের ঠেস মূল, তাহলে মূল কিন্তু ত্রিশ মূল কি করছে? ওর নিঃশ্বাস মানে রেসপিরেশনেও সাহায্য করছে গাছকে। তাহলে একটা মূল কিন্তু অনেক ভাবে অনেক ফাংশন করে থাকে, ঠিক আছে। শুধুমাত্র খনিজ লবণ বা খাদ্য, জল প্রোভাইড করা ছাড়াও অনেক যান্ত্রিক কার্য করে থাকে, সেগুলোরই বলা হয়েছে উদাহরণ দিয়ে। আশা করছি ক্লিয়ার। এবার আসবো আমরা কাণ্ডে। কাণ্ড উদ্ভিদের যে অংশ মাটির উপরে বৃদ্ধি পায়, যেটা আলোর প্রতিকূলবর্তীকে মূল আর আলোর অনুকূলবর্তীকে কাণ্ড। এই কাণ্ড, তার মধ্যে পাতা ফুল ফল ধারণ করে, ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি নেক্সট স্লাইডে। পরের স্লাইডে বলছে এই ভূনিম্নস্থ কাণ্ডে রূপান্তর বা খাদ্য সঞ্চয়। আমরা যে মূলের যে খাদ্য সঞ্চয় পার্টটা দেখলাম, সেটা কি? যে এটা গাজর, বিট, তারপর মিষ্টি আলু, এগুলো সেরকম কাণ্ডের রূপান্তর হিসেবে খাদ্য সঞ্চয় কে করে? এটা হলো আদা, হলুদ, আলু, পেঁয়াজ, রসুন, এগুলো এগুলো কি এক একটা মানে রূপান্তর, কাণ্ডের রূপান্তর। যেমন ধরুন এই হলুদ হলো রাইজোম, কাণ্ডের রাইজোম হিসেবে হলুদ গণ্য হয়েছে। আলুটাকে একটা স্ফীত কন্দ বা টিউবার, ঠিক আছে, একটা কাণ্ড যেটা একটা স্ফীত অংশ বা টিউবার লাইক অংশ, সেটাই হলো আলু। আর আমাদের পেঁয়াজ বা রসুন, এটা কি? একটা কাণ্ডের বা কন্দ। আশা করছি ক্লিয়ার। এবার আসবো আমরা পাতা। পাতা কি? যে কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়ে চ্যাপ্টা সবুজ অংশ, এর প্রধান কাজ হলো সালোক সংশ্লেষ ও বাষ্পমোচন। মানে একটা কাণ্ড, মানে একটা এরকম কাণ্ড থেকে
কাণ্ড থেকে উৎপন্ন হবে তো পাতা, তাই না? তাই বলছে কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় যে চ্যাপ্টা সবুজ অংশ, সেটাই পাতা। পাতায় উপস্থিত সূক্ষ্ম ছিদ্রকে, পাতার মধ্যে যে সূক্ষ্ম আমরা চোখে দেখতে পাই না সূক্ষ্ম যে ছিদ্র থাকে সেটাই কি পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে, যা গ্যাসীয় আদান প্রদান, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন গ্যাসীয় আদান প্রদান করে। আর এটা কি করে, বাষ্প মোচনে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছি ফুল। এগুলো সব প্ল্যান্ট মরফোলজির অংশ। এবার ফুলের মধ্যে কি জানছি, যে উদ্ভিদের পরিবর্তিত বিটপ যা জননে সাহায্য করে। ফুলটা কি, ফুল মানে সেটা পরাগযোগ হবে, তাতে তাতে ফল ধারণ করবে, তার ফল মানে কি সিড থাকবে, সিড মানে কি আবার একটা গাছ তৈরি হবে, তার মানে ফুলটা কিন্তু আমাদের জননে সাহায্য করছে। ফুলের কটা স্তবক হয়, ফুলের বৃদ্ধি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক নামক এই, বা ইংলিশে বৃদ্ধিকে আমরা বলি ক্যালিক্স, দলমণ্ডলকে বলি আমরা করোলা, তারপর এই পুংস্তবককে বলি অ্যান্ড্রোসিয়াম, আর স্ত্রীস্তবককে বলি গাইনোসিয়াম। এই চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তারপর আমরা জানবো পরাগায়নটা কি, যেটা বললাম পরাগায়ন আর নিষেক বা ফার্টিলাইজেশন। পলিনেশনটা কি, তাহলে পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। যে পরাগধানী থেকে পরাগ যেই কি হয়, যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে তাকে আমরা কি বলবো, পরাগায়ন। নিষেকটা কি, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলনকে আমরা কি বলবো, নিষেক। আর এবার জানি যে গুপ্তবীজী উদ্ভিদের নিষিক্ত ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে একটা দেখুন এই যে গুপ্তবীজী উদ্ভিদেরই ধরুন নিষেক হবে, সেটা কি, সেটা গুপ্তবীজী উদ্ভিদের নিষিক্ত ডিম্বাশয় ফলে পরিণত হয়, যে নিষিক্ত ডিম্বাশয়টা, ঠিক আছে, ওভারিটা, সে ওভারিটা আমাদের ফলে পরিণত হচ্ছে, আর ডিম্বকটা আমাদের বীজে, মানে ওভিউল আর ওভারি। তাহলে ওভারিটা কিসে উৎপন্ন হচ্ছে, ওভারিটা হচ্ছে হলো ফ্রুটে, আর ওভিউলটা দেখুন এইভাবে আপনারা পয়েন্ট করে রাখুন। আশা করছি ক্লিয়ার, দেখতে পাচ্ছেন ওভারিটা, ওভারিটা হচ্ছে ফ্রুটে, আর ওভিউলটা হচ্ছে সিডে। ওভারিটা ফ্রুটে রূপান্তর হচ্ছে, আর ওভিউলটা সিডে রূপান্তরিত হচ্ছে। আশা করছি ক্লিয়ার। অনেক সময় পরীক্ষা দিতে পারে যে ফল, ফল যে পার্টটা এটা কোন অংশে রূপান্তর, তাহলে ফলটা কিন্তু আপনার এই ওভারি বা ডিম্বাশয়ের রূপান্তর, আর সিড যেটা সেটা হলো ডিম্বক বা ওভিউলের রূপান্তর। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো যে প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে, উদ্ভিদের শারীরবিদ্যা। তার মধ্যে কি কি আছে, তার মধ্যে আমাদের সালোকসংশ্লেষ, তারপর শ্বসন, আমাদের বাষ্পমোচন, এইসব অংশগুলো ঘটবে যেটা একটা প্ল্যান্ট বডির মধ্যে হয়। তো সেটা প্রথমে দেখুন আমরা জানবো যে সালোকসংশ্লেষটা সম্পর্কে। সালোকসংশ্লেষটা কি, যে সালোকসংশ্লেষটা আমরা জানি যে সালোকসংশ্লেষ যে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। সবুজ উদ্ভিদের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, উপজাত হিসেবে অক্সিজেনটা নির্গত হয়। ঠিক আছে, এই যে যার রিয়াকশন কি জেনেছিলাম, যে ধরুন এই কার্বন ডাই অক্সাইড, কেননা আমরা জানি যে উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড লাগবে, কার্বন ডাই অক্সাইড, তাহলে উদ্ভিদ কি করছে, উদ্ভিদ আপনাদের এই যে রিয়াকশনটা মানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সূর্যালোকের উপস্থিতিতে, দেখুন এই ছবিটা, সূর্যালোকের উপস্থিতিতে পাতা কি করছে, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে উৎপন্ন করছে অক্সিজেন, আর গ্লুকোজ উৎপন্ন করছে জলটার সাহায্যে। তো সেটাই এখানে বলা হয়েছে যে এখানে কি হয়, সে এই এর প্রক্রিয়ায় কি হয়, কারণ অক্সিজেনটা রিলিজ করে পরিবেশে। আর এই যে সালোকসংশ্লেষ স্থান, এটা কোথায়, ক্লোরোপ্লাস্টে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে মেসোফিল কলার, পাতার মেসোফিল মানে ক্লোরোপ্লাস্টটা কার মধ্যে থাকে, মেসোফিল কলার মধ্যে। ক্লিয়ার?
আর সালোকসংশ্লেষণের প্রধান রঞ্জক কি? ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রে থাকে। এই যে আমরা যে জানছি যে ক্লোরোফিল, কিন্তু ক্লোরোফিলের মধ্যে আবার কেন্দ্রে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। যদি বলা হয় যে পাতার একটা খনিজের নাম বলো, যে পাতার মানে সালোকসংশ্লেষণের সময় খনিজের নাম বলো, খনিজটা কিন্তু হয়ে যাবে এই ম্যাগনেসিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই আসে, কেননা এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য। দেখুন, ক্লোরোফিল রঞ্জক, ক্লোরোফিলের মধ্যে যে সালোকসংশ্লেষণ হয় এটা সবাই জানি, কিন্তু কোন খনিজের মধ্যে থাকে সেটা কিন্তু অনেকে আমরা জানি না, মানে জানি না বা ভুলে যাই, বা ওটা আমরা কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে আমাদের কার মধ্যে থাকবে? এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের কেন্দ্রে থাকছে, সেটা আমাদের পাতার ফটোসিনথেসিসে সাহায্য করবে। আর সালোকসংশ্লেষণ এটি কি? সালোকসংশ্লেষণ উপচিতি প্রক্রিয়া, কারণ এতে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। মানে উপচিতি আর অপচিতি দুটো টার্ম হয়। উপচিতি, এই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একটা উপচিতি বিক্রিয়া, কারণ এতে কি হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, মানে মানে এটা খাদ্য তৈরি করছে, তো এটা শুষ্ক ওজন মানে বৃদ্ধি পাচ্ছে। আর শ্বসনটার ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে সেটা একটা অপচিতি বিক্রিয়া, কারণ সেখানে গ্লুকোজটা ভেঙে যায়, ঠিক আছে, তার ফলে শুষ্ক ওজন হ্রাস পায়, তাই সেটা অপচিতিমূলক বিক্রিয়া। পড়ছি আস্তে আস্তে, দেখুন নেক্সট স্লাইডে যাই। এবার আমরা আসছি শ্বসন, যে বলছে যে প্রক্রিয়ায় জীবকোষের খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। যে যে প্রক্রিয়ায় কি হয়, মানে এই গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, তাই সেটা এই CO2 নির্গত হয়, সেটাকেই বলছি। আর শ্বসন একটি কি? অপচিতি, যেটা বললাম, যেখানে শুষ্ক ওজন হ্রাস পাবে, কেননা এই শ্বসনের সময় কি হয়? গ্লুকোজটা ভাঙছে, তো তার জন্য কি হয়, এর ফলে এই শুষ্ক ওজন হ্রাস পায়, তাই এটা একটা অপচিতিমূলক বিক্রিয়া। তো এটাই মনে রাখতে হবে সালোকসংশ্লেষ থেকে, যে এটা কোথায় হয়েছিল। এটা মেসিফিল কলার ক্লোরোপ্লাস্টে হয়েছিল। এখানে কি উৎপন্ন হয়েছিল? গ্লুকোজ উৎপন্ন হয়েছিল, অক্সিজেন উৎপন্ন হয়েছিল। তারপর এটা আর কি বলেছিলাম, যে এটা একটা উপচিতিমূলক বিক্রিয়া। আর শ্বসনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে এখানে এটা কি ধরনের এটা বলে একটা অপচিতিমূলক। এখানে কি হচ্ছে? এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার যে শুষ্ক ওজনটা হ্রাস পাচ্ছে, তাই তাকে আমরা অপচিতিমূলক বলছি। ঠিক আছে, ক্লিয়ার? উদ্ভিদের এখান থেকে আমরা কি কি পড়লাম? এই দেখুন এই ছবিটা, এই গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজটা হয়ে ছড়িয়ে দিচ্ছে, অক্সিজেনের ট্রান্সপোর্টেশনটা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের, গ্লুকোজটা শ্বসনের মাধ্যমে এই গ্লুকোজটাও ভাঙছে। এবার আসবো আমরা বাষ্পমোচন। বাষ্পমোচনটা কি? উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ থেকে জল বাষ্প আকারে নির্গত হওয়ার প্রক্রিয়া। এইটি প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। দেখুন এই যে পাতার এই যে পত্ররন্ধ্র, যেগুলো বাষ্পমোচন যে বেরোবে, সেটা পাতার পত্ররন্ধ্র থেকে তো হয়। দেখুন এই যে ছবিটা, আশা করছি ছবিটা সবার কাছে ক্লিয়ার। এখান থেকে এরকম ভাবে ইভাপোরেট হয়ে যায়, বাষ্পভবন হয়। এইটি কি হয়? এটা মানে এটা পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটবে। এই বাষ্পীভবন হার, এই যে কত মাপার জন্য আমাদের পটোমিটার ব্যবহার করা হয়ে থাকে। আমরা কিসের মাধ্যমে মানে কোন যন্ত্রের মাধ্যমে আমরা মেজার করতে পারি, সেটা হলো পটোমিটার। ঠিক আছে, সেটাই বলছে। তাহলে আমাদের উদ্ভিদের কি হচ্ছে? এই তিনটে প্রক্রিয়া কিন্তু উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই। কি কি একবার রিক্যাপ করে নিই, যে একটা সালোকসংশ্লেষ, শ্বসন আর বাষ্পমোচন, এই তিনটি প্রক্রিয়া আমরা প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে দেখে নিলাম। আর প্ল্যান্ট মরফোলজির মধ্যে কি কি দেখলাম, যে তার প্ল্যান্ট মরফোলজির মধ্যে তার পুরো ওভারভিউ, যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এইতে বিভাজিত থাকে, আর পরাগায়ন আর নিষেকরণ হয়, সেগুলো আমরা দেখে নিলাম। ক্লিয়ার হয়ে গেল। তার আগে আমরা জানলাম যে উদ্ভিদের মানে প্ল্যান্টের ওভারভিউ, পুরো ক্লাসিফিকেশন, যে সেটাও জেনে নিলাম কটা ভাগে ভাগ করা হয়। লাস্ট যেটা পড়লাম যে এনজিওস্পার্ম, সেই পার্টে আবার একবীজপত্রী দ্বিবীজপত্রী সেটাও করে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসলে আমরা নেক্সট স্লাইড। পরে যেটা জানবো, যে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। উদ্ভিদদের দেহে কি কি হরমোন হয়? তাহলে প্রথম যেটা অক্সিন। অক্সিন কি করে, মানে আমাদের উদ্ভিদের এই যেই নাম উদ্ভিদ হরমোন গুলো, একটা হয় অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, আর অ্যাবসিসিক অ্যাসিড, আর ইথিলিন। এবার আমরা এদের কাজগুলো কি সেটা আসুন একটু জেনে নিই। তাহলে অক্সিন কি করে উদ্ভিদের বৃদ্ধিতে? অক্সিন আমাদের এমন একটা হরমোন যেটা আমাদের উদ্ভিদের বৃদ্ধি, মানে সেটা বৃদ্ধিতে সহায়তা করবে। এটি অগ্রস্ত প্রকটতা, অ্যাপিকাল ডমিনেন্স ঘটায় বা ট্রপিক চলন,
নিয়ন্ত্রণে সাহায্য করে। মানে টপিক চলো, মানে একটা দেখবেন যেখানে মানে সে বৃদ্ধি পাচ্ছে কাণ্ড, ঠিক আছে, যে এই যে বৃদ্ধি, একটা উদ্ভিদের যে বৃদ্ধি, ঠিক আছে, কাণ্ডের বৃদ্ধি হচ্ছে মানে উদ্ভিদটা বৃদ্ধি হচ্ছে, সেটাতে কে সাহায্য করে? অক্সিন। তারপর কি বলেছে? জিব্বারেলিন। জিব্বারেলিনটা কি? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, বীজের সুপ্তাবস্থা ভাঙতে ও ফলের আকার বড় করতে সাহায্য করে। এ কি করে? তাহলে বীজের সুপ্তাবস্থা মানে ডরমেন্ট ফেজটাকে ভাঙতে সাহায্য করে। আর কি করে এটা? ফলের আকারটা বৃদ্ধি করতে সাহায্য করে। সাইটোকাইনিনটা কি? কোষ বিভাজনে সাহায্য করে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে। যে উদ্ভিদ যাতে বেশি বার্ধক্য না হয়, সেই বার্ধক্যটাকে, বয়স এজিংটাকে রেজিস্ট করবে কে? সাইটোকাইনিন। তার জন্য একে কি বলা হয়? রিচমন্ড ল্যাং এফেক্ট বলা হয়ে থাকে। আর এই যে অ্যাবসিসিক অ্যাসিডের শর্ট ফর্ম হলো এবিএ। অনেক সময় কনফিউশন ক্রিয়েট দিতে পারে যে এবি এর ফুল ফর্ম কি? তাহলে এবি এর ফুল ফর্ম হলো অ্যাবসিসিক অ্যাসিড। আর এটা কি করে? আমাদের বৃদ্ধি প্রতিরোধ হরমোন। এটি বীজের সুপ্তাবস্থা বজায় রাখে, পত্রমোচন ঘটায় ও প্রতিকূল পরিবেশে পচন্দ বন্ধ করে দেয়, তাই একে স্ট্রেস হরমোন বলে। ক্লিয়ার? আমি হলুদ দিয়ে না ইম্পর্টেন্ট জায়গাগুলো একদম পরীক্ষার জন্য আমি একটু মার্ক করি। এই যে দেখুন, অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে, বা এই যে অ্যাপিকাল ডমিনেন্স, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। তারপরে এই যে বীজের সুপ্তাবস্থা ভাঙতে কে সাহায্য করে? আমি না এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট টার্ম। তারপর উদ্ভিদের বার্ধক্য, ঠিক আছে, এই এই টার্মস গুলো। তারপরে এই বৃদ্ধি, এই বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে কি সাহায্য করে? মানে সে পরিপক্কতা লাভ করবে না, সুপ্তাবস্থায় থাকবে, সেটা অ্যাবসিসিভ অ্যাসিড সাহায্য করে। আর গ্যাসীয় ভীষণ ইম্পর্টেন্ট, একটা গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। ক্লিয়ার? যেটি আমাদের ফল পাকাতে সাহায্য করছে। ইথিলিন তাহলে কি করে? ইথিলিন আমাদের ফল পাকাতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। এবার আমরা চলে আসি নেক্সট স্লাইডে। পরেরটা বলছে যে উদ্ভিদ কলা, প্ল্যান্ট টিস্যু, ঠিক আছে। প্ল্যান্ট টিস্যু, আমরা টিস্যুর মধ্যে জেনেছিলাম, টিস্যু যখন আলাদা করে পড়িয়েছিলাম তখন আমরা প্ল্যান্ট টিস্যু, অ্যানিমাল টিস্যু দুটোই বলেছিলাম, কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে বটানি বা উদ্ভিদবিদ্যা, তার মধ্যে এটা রয়েছে, একবার বলে যায়। যে দেখুন, ভাজক কলা ভাজক কলা, এই ভাজক কলাটা কি? ভাজক কলা হলো যে কলা, তো যে কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়, নতুন কোষ সৃষ্টি হয়, মানে যে সেলটা ক্রমাগত ডিভাইডেড হয়ে নতুন নতুন সেল উৎপন্ন করছে, তাকে বলবো আমরা ভাজক কলা। যেমন কাণ্ড মূলের অগ্রভাগে থাকছে। স্থায়ী কলা, স্থায়ী কলাটা কি? বা পার্মানেন্ট টিস্যু, ভাজক কলা থেকে উৎপন্ন হয়, কিন্তু এটা বিভাজনে অক্ষম, ঠিক আছে। তাহলে স্থায়ী কলা হলো বিভাজনে অক্ষম, আর ভাজক কলা হলো বিভাজনে সক্ষম। এবার আসি আমরা জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, সেটা কি? সেটা হলো জাইলেম আর ফ্লোয়েম। এবার জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি? জাইলেম আর ফ্লোয়েমের কাজ হলো, জাইলেম আমাদের কি করে? জল ও খনিজ লবণকে কি করে? যে মূল থেকে পাতায় পরিবহন করতে সাহায্য করছে, তাই না? আর আরেকটা হলো যে জাইলেম প্রধানত মৃত কোষ দ্বারাই গঠিত, ঠিক আছে। আর তার মধ্যে একটা সজীব থাকবে হলো যেটা জাইলেম তন্তু, সেটা বলেছিলাম ওই টিস্যু পড়ানোর সময়। আর ফ্লোয়েমটা কি? ফ্লোয়েম যার মধ্যে খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করে, এটা নিম্নমুখী ও উভয় নিম্নমুখী ঊর্ধ্বমুখী দুটোই হতে পারে। আর ফ্লোয়েম প্রধানত সজীব হয়, তার মধ্যে ফ্লোয়েম তন্তুটা ছিল একমাত্র মৃত, ঠিক আছে। এটাই দুটোর মধ্যে পার্থক্য, এটা বলেছিলাম। তাহলে জাইলেমটা কি হবে? জাইলেমটা সবসময় একমুখী হবে, ওয়ান ওয়ে ডিরেকশনে যাবে জলটা। জাইলেমের যে কাজ, সেই কাজে সে একমুখী মানে ওয়ান ওয়ে ডিরেকশন। আর ফ্লোয়েমটা কি? যে ইউনি ডিরেকশন, মানে বোথ, মানে তার ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুটোই হবে, সেটাই ফ্লোয়েম। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। জানবো যে উদ্ভিদের রেচনের ধারণা। উদ্ভিদের যে রেচন, তার ধারণা বলছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বিপাকজাত অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু সমূহ দেহ থেকে ত্যাগ করে। দেখুন, আমরা যেমন মানে অ্যানিমেলসরা যে যেমন এক্সক্রিয়েশন করে, মানে মূত্রত্যাগ করে, তেমন কিন্তু উদ্ভিদরাও করবে, কেননা উদ্ভিদের শরীরের মধ্যে তো অনেক টক্সিক অংশ আছে না, বর্জ্য পদার্থ আছে, তারা সেটা কি করবে? সেটাও তারা নির্গমন করবে, ঠিক আছে। সেই প্রসেসটাকে আমরা বলবো রেচন। এবার প্রাণীদের মতো উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না। প্রাণীদের যেমন একটা মানে কিডনি বা অনেক কিডনি থাকে,
এক্সক্রিয়েশনের জন্য, কিন্তু সেরকম ভাবে কিন্তু উদ্ভিদের থাকছে না। এই উদ্ভিদের বিপাকীয় হার কম হয়, রেচন পদার্থের উৎপাদনও কম হয়। এই উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম ক্ষতিকর হয়। এবার প্রাণীদের কি, আমাদের আমাদের প্রাণীদের কি অনেক ক্ষতিকারক, সেই তুলনায় উদ্ভিদের কম ক্ষতিকারক, কিন্তু ওদেরও বর্জ্য পদার্থ থাকে। এবার আমরা দেখিনি যে বিভিন্ন প্রকারের রেচন পদার্থ, ঠিক আছে। এতক্ষণ আমরা কিন্তু অনেকটাই জেনে নিলাম, বা যে একটা উদ্ভিদ জগতের বা উদ্ভিদ বিদ্যার সম্পর্কে, উদ্ভিদ বিদ্যার ক্লাসিফিকেশনটা জানলাম, উদ্ভিদ বিদ্যার আমরা মরফোলজি জানলাম, তার আমরা ফিজিওলজিটাও জানলাম। তারপর তারপর আমরা জানলাম তার সংবহনটাও জানলাম, তার কি কি সংবহন হয়, ভাজক কলা, স্থায়ী কলা। তারপর আবার নিবেশিত ভাজক কলার মধ্যে আবার ভাগ হচ্ছে জাইলেম ফ্লোয়েম, যেইভাবে সেগুলো জানলাম। আর জাইলেম ফ্লোয়েমের মধ্যে আরো ডেসক্রিপশন, সেগুলো দেখবেন টিস্যুর মধ্যে, চ্যাপ্টারের মধ্যে আমি আলোচনা করে এসেছি অলরেডি, মানে প্ল্যান্ট টিস্যু, সেখানে বলে দিয়েছি, এখানে জাস্ট অল্প একটু বলে দিলাম। এবার আমরা চলে এসেছি হলো যেই পার্টটা, যে সংবহন অবধি হয়ে গেছে, কিন্তু আমাদের আগের সব পয়েন্ট গুলো বলা হয়ে গেছে, জানা হয়ে গেছে। এবার আমরা আসবো রেচন, ঠিক আছে, উদ্ভিদ রেচনটা সম্পর্কে। তাহলে উদ্ভিদ রেচনের জেনে নিলাম যে আমাদের প্রাণীদেরও যেমন এক্সক্রিয়েশন হয়, বর্জ্য পদার্থ মাধ্যমে নির্গত হয়, যে বর্জ্য পদার্থ নির্গত হয় তাকে আমরা বলছি রেচন, সেরকম উদ্ভিদেরও হয়। তো এবার এই উদ্ভিদের বিভিন্ন প্রকারের যে রেচন পদার্থ, সেগুলো কি, তাদের যেগুলো হয়, ধরুন এই যে গ্যাসীয় বজ্র, ঠিক আছে, গ্যাসীয় বজ্র যেমন অক্সিজেন, কি যে বলেছে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তু হিসেবে উৎপন্ন ও পত্রন্দ দিয়ে নির্গত হয়। যে দেখুন এই যে গ্যাসীয় মানে বর্জ্য পদার্থ যদি গ্যাসীয় আকারে হয়, যেমন অক্সিজেন, সে কোথা থেকে নির্গত হবে, মানে কোনো রন্ধ্রের মাধ্যমে নির্গত হতে হবে, সে পাতার অবভিয়াসলি। তারপরে হলো কার্বন ডাই অক্সাইড বা CO2, শ্বসন প্রক্রিয়ায় শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়, পত্ররন্ধ্র লেন্টিসেল দিয়ে নির্গত হয়, ঠিক আছে। তারপর আমরা জানবো তরল বজ্র। এই গ্যাসীয় বজ্র যেটা, তাহলে গ্যাসীয় বজ্রের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এই দুটোই তাহলে কি হচ্ছে, যে অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে নির্গত হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা শ্বসন প্রক্রিয়া কি হচ্ছে, আমাদের পত্ররন্ধ্র লেন্টিসেল থেকে নির্গত হচ্ছে দিনের বেলায়। এই কার্বন ডাই অক্সাইডে কি, দিনের বেলায় কি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আমাদের মানে পাতার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করছে। আর রেসপিরেশনের সময়, উদ্ভিদও কিন্তু রেসপিরেশনের সময় কার্বন ডাই অক্সাইডটাকে নির্গত করছে, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলে আসি যে তরল বজ্র, জলটা কি করছে, আমাদের বাষ্পমোচন প্রক্রিয়ায়, বাষ্পাকারী এবং কার্টেশিয়ান প্রক্রিয়ায় তরল বিন্দু হিসেবে নির্গত হচ্ছে, ক্লিয়ার। আমাদের তরল মানে গ্যাসীয় বজ্র ওই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের আকারে নির্গত হবে, তরল বজ্র জল হিসেবে বাষ্পমোচনের আকারে নির্গত হবে। আর এবার কঠিন বজ্রটা সে কিভাবে হবে, সেটা নাইট্রোজেন বিহীন বজ্র পদার্থ হতে পারে, আর নাইট্রোজেন যুক্ত হতে পারে। এবার যে নাইট্রোজেন যুক্ত যেগুলো হয়, যার মধ্যে নাইট্রোজেন থাকে, সেগুলো হলো গদ, রজন, ট্যানিন, তরুক্ষীর বা উদ্বায়ী তেল। এগুলো হলো আমাদের সব নাইট্রোজেন যুক্ত, মানে এইগুলো সব নাইট্রোজেন বিহীন পদার্থ। এই নাইট্রোজেন বিহীন পদার্থগুলো এগুলো একটু কম ক্ষতিকারক, যেমন গদ, রজন, ট্যানিন, তরুক্ষীর, এগুলো হলো কম ক্ষতিকার। এবার নাইট্রোজেন যুক্ত যেগুলো হয়, যে পদার্থ বা উপক্ষার, যেগুলোকে আমরা বলি অ্যালকালয়েডস, যেমন কুইনাইন, রেসারপিন এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু একটুখানি ক্ষতিকারক। তাহলে উপক্ষার যেটা, সেই উপক্ষারটা কিন্তু নাইট্রোজেন যুক্ত, আর তরুক্ষীর যেটা, সেটা কিন্তু আমাদের নাইট্রোজেন বিহীন। দেখুন এই যে তরুক্ষীর বা ল্যাটেক্স, আমাদের বট গাছের না, বট গাছের থেকে যে আঠাটা মানে একটা নির্গত হয় ল্যাটেক্স আকারে, ওই রাবার গাছে, সরি বট বলছি, রাবার গাছে তরুক্ষী নির্গত হয়। সেটা কিন্তু মানে ওই যে দেখবেন পাতা ছিলে যে একটা সাদা সাদা হোয়াইটিশ, সেটা কিন্তু ওই বজ্র পদার্থ মানে গাছে। তো সেটা তরুক্ষীর, সেটা হলো নাইট্রোজেন বিহীন, ঠিক আছে। আর কিছু কিছু যেই নাইট্রোজেন যুক্ত থাকে উপক্ষার হিসেবে কুইনাইন, রেসারপিন। সেরকম আমাদের খনিজ বজ্র যেটা আমাদের মিনারেল, যেটা বজ্র হিসেবে হবে, সেটা কি ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম কার্বন, গ্রাফাইট বা সিস্টোলেট। আমাদের ওল কচু গাছে, এই কচু গাছে না দেখা যায় এই এই গ্রাফাইট বা সিস্টোলেট, যার জন্য এই আমাদের কচু খেলে গলা ধরে, এই এই পদার্থটা থাকে বলে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট স্লাইড। নেক্সট যা করবো, যে রেচন ত্যাগের বিভিন্ন পদ্ধতি। আমাদের যে পাতার যে এক্সক্রিয়েশন হয়, যে রেচনটা ত্যাগ করে, সেই পদ্ধতিগুলো কি কি, আমরা তো জেনে নিলাম যে রেচনের মানে যে কোন কোন বজ্র পদার্থ, এবার সেটা বেরিয়ে যাওয়ার পদ্ধতিগুলো কি। ফার্স্ট হলো পত্র মোচন,
পত্রমোচনটা কি বলছে? বহু পর্ণমোচী উদ্ভিদ নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে পাতার সঞ্চিত রেচন পত্রকে ত্যাগ করে, যেমন শিমুল, শিরীষ। শিমুল, শিরীষ এই সব উদ্ভিদ কি করে? পাতা ঝরানোর মাধ্যমে রেচন পত্রকে ত্যাগ করছে। তারপর হলো বাকল মোচন। বাকল মোচন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ তাদের কি করে? এই বাকল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত বর্জ্য পদার্থকে ত্যাগ করছে। তারপর আসছে ফল মোচন। এই লেবু, আপেল ইত্যাদি এইসব ফল কি করে? ত্বকে থাকা সাইট্রিক বা ম্যালিক অ্যাসিড সঞ্চিত থাকে। এর ফলে ফল মানে দেখবেন আপেল গাছে এমনি এমনি পড়ে যায়, মানে ওটা না, তাহলে আপেল, লেবু এরা কি, এদের তাহলে ওই বর্জ্য পদার্থ ফলের মধ্যে থাকে, আর ফল ঝরে যাওয়ার মাধ্যমে তারা তাদের বর্জ্য পদার্থকে ত্যাগ করছে। বাকল মোচন মানে বুঝলেন যে বাকলটাকে, যে আমরা দেখছি পেয়ারা গাছ, অর্জুন গাছে কি হয়, গাছের যে কাণ্ডের গায়ে মানে যেই ত্বকটা মানে বাকলটা, সেটা একটা সিজনে পড়ে যায়, তার মাধ্যমে তারা রিমুভ করে। বাকল মোচন। পত্র মোচন, যেটা পাতা ঝরে যায় সিজনে বিভিন্ন মানে বহু পর্ণমোচী উদ্ভিদ আছে দেখবেন যে শিমুল, শিরী, সে পাতা ঝরিয়ে ফেলে, মানে সে পাতায় তারা ওই বর্জ্য পদার্থকে সঞ্চিত করে, সেটা একটা সিজনে সেটা ঝরে যায়। এবার জানবো পত্ররন্ধ্র, লেন্টিসেল। পত্ররন্ধ্র, লেন্টিসেল তাহলে গ্যাসীয় বর্জ্য এবং জলীয় বাষ্প ত্যাগের প্রধান পদ। ঠিক আছে, পত্ররন্ধ্র আর লেন্টিসেল এর মাধ্যমে কি হয়? এই আপনার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প ত্যাগ করতে সাহায্য করে। এবার জানবো যে গাটেশনটা কি? গাটেশন, ঠিক আছে, গাটেশনটা হলো টমেটো, কচু ইত্যাদিতে গাছে পাতার কিনারায় জলপত্র দিয়ে অতিরিক্ত জলবিন্দু নির্গত হয়, এই প্রক্রিয়াকে আমরা বলবো গাটেশন। খুব ইম্পর্টেন্ট টার্ম গাটেশন, কারণ এটা যে টমেটো বা কচু গাছে দেখবেন যে যেই পাতার কিনারায় জলপত্র দিয়ে একটি অতিরিক্ত জলবিন্দু নির্গত হয় জলপত্রের মধ্যে, সেটাকে আমরা বলছি গাটেশন। এবার জানবো যে কোষীয় সঞ্চয় বা সেলুলার স্টোরেজ কি? অনেক রেচন পদার্থ কোষ গহ্বর বা মৃতকলায় সঞ্চিত থাকছে, যে মৃতকলায় সঞ্চিত থাকছে তাকে আমরা বলছি কোষীয় সঞ্চয়। চলে আসবে এবার নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো অ্যালকালয়েডস বা নাইট্রোজেন যুক্ত বিভিন্ন রেচন পদার্থ। উদ্ভিদের যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তাকে আমরা কি বলি? অ্যালকালয়েড বা উপক্ষার। এই উপক্ষারটা কি? উপক্ষার আমাদের নাইট্রোজেন যুক্ত হবে, ক্ষার ধর্মী হবে, স্বাদ তেতো হবে এবং এর ঔষধি গুণমান সম্পন্ন বজ্র পদার্থ। এই যেগুলো জানবো সেগুলো সবগুলোই হলো অ্যালকালয়েড বা উপক্ষার, মানে সবগুলোই নাইট্রোজেন যুক্ত। আর নাইট্রোজেন বিহীন যেটা জেনেছিলাম যে গদ, রজন, তরুক্ষীর, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন। এবার এই নাইট্রোজেন যুক্ত বজ্র পদার্থ, রেচন পদার্থ বা বজ্র পদার্থ, তার মধ্যে কি আছে? কুইনাইন। দেখুন কুইনাইন থেকে ওষুধ তৈরি হয়। কুইনাইনটা কি? সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত হয়। এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে কুইনাইন কি করবে? কুইনাইন আমাদের ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে সাহায্য করবে। এই কুইনাইনটা আমরা জানিছি ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কুইনাইন ট্রিট করা হয়, সেটা কোন গাছে? সেটা হলো আমাদের সিনকোনা গাছ। সিনকোনা গাছের ছালে হয়। তারপর আমরা জানবো রেসারপিন। রেসারপিনটা কি করে? রেসারপিন আমাদের ব্লাড প্রেশার যখন হাই হয়ে যায় তখন আমাদের সেই উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রেসারপিন। এটা কোন গাছের থেকে পাওয়া যায়? কোন গাছের রেচন পদার্থ থাকে? এটা হলো সর্পগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত হয়। এই সর্পগন্ধা গাছ, সেই সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। সেই রেসারপিন আমাদের কি করে? উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তারপর আমরা জানবো মরফিন। মরফিন কি করে? মরফিন একটা ভীষণ বেদনা উপশমকারী, ঠিক আছে, বেদনা উপশমকারী বা ঘুমের ওষুধ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। এটা কোন গাছের? এটা আফিম বা পপি গাছ যেটা হয়, আফিম গাছ, তার কাঁচা ফলের ত্বক থেকে প্রাপ্ত হয়। তাহলে আফিম গাছ থেকে, আফিম গাছের কাঁচা ফলের ত্বকে এটা থাকে। এটা কি এখানে মরফিন পাওয়া যায়। সেই মরফিনের কাজ কি? আমাদের বেদনা উপশম করে আর ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আশা করছি ক্লিয়ার। এবার আমরা জানবো অ্যাট্রোপিন। ঠিক আছে, অ্যাট্রোপিন এটা কি? অ্যাট্রোপিন যেটা আমাদের চোখের তারারন্ধ্রকে প্রসারিত করতে ব্যবহৃত হয়। আমাদের যে চোখের যে তারারন্ধ্র তাকে প্রসারিত করতে সাহায্য করছে অ্যাট্রোপিন। এটা কোন গাছে? এটা বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে প্রাপ্ত হয়। বেলেডোনা গাছের মধ্যে থাকে অ্যাট্রোপিন, বেলেডোনা গাছের মূল বা কাণ্ডে থাকে অ্যাট্রোপিন, সেটা আমাদের চোখের তারারন্ধ্রকে প্রসারিত করতে সাহায্য করছে। তারপর হলো ডাটুরিন। ঠিক আছে, ডাটুরিন ধুতরা গাছের পাতা ও ফল থেকে প্রাপ্ত। এটি হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডাটুরিন থেকে আমাদের হাঁপানির ওষুধ তৈরি হয়। এই ডাটুরিনটা কোন গাছের থাকে? এই ধুতরা গাছে পাতা ও ফলে থাকছে।
ক্লিয়ার? এবার আমরা জানবো নিকোটিন। ঠিক আছে, নিকোটিন কি? নিকোটিন একটা নিশাজাত বা মাদক দ্রব্য, মানে নিকোটিন। নিকোটিন তামাক গাছের নিকোটিন নিঃসারিত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। এটা কোন গাছের থাকে? তাহলে তামাক গাছের পাতায়। ক্লিয়ার? তারপর হলো ক্যাফিন। ক্যাফিন, ক্যাফিনটা কি? ক্যাফিন আমাদের, ক্যাফিন বা কফি জাতীয় খাবার কি হয়ে, মানে এটা আমাদের না নার্ভকে এক্সাইটেড মানে স্টিমুলেট করে, ঠিক আছে, উত্তেজিত করে দেয়। এটা উত্তেজক পানীয় হিসেবে ব্যবহৃত হয় কফি। কফিটা ক্যাফিন যেটা, সেটা হলো কফি গাছের বীজে থাকে। আশা করছি ক্লিয়ার। এটাই ছিল আমাদের আজকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের একটা ওভারভিউ। আর এখান থেকে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, এখান থেকে কোয়েশ্চেন খুব ভাবেই আসে। একটু ভালো করে পড়বেন। আশা করছি তো এই স্লাইডটা দেখাই যাচ্ছে, আমি তো বলেই দিলাম সবগুলো পার্ট এলাবোরেটলি। ঠিক আছে, চলে আসে আমরা নেক্সট স্লাইড। তারপর বলছি যে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, যেটা আমরা এতক্ষণ জানলাম যে নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন কি কি আছে? এই যে গদ, রজন, ট্যানিন, তরুক্ষীর বা উদ্ভিদ তেল। গদটা কার? গদ কার কোন কোন উদ্ভিদে দেখা যায়? বাবলা, সজনা, জিওল গাছের ছাল থেকে নির্গত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে বা আঠা, এটা এটা কিসে ব্যবহৃত হয়? এটা আঠা তৈরিতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তারপর আমরা জানবো রজন। রজন কি হয়? রজন পাইন, শাল গাছের কাণ্ড থেকে উৎপন্ন হয় রজন। সেটা কি করে? আমাদের বার্নিশে, বার্নিশ, গালা, ধুনা এই তৈরি ধুনো, মানে ধুনো হয় না, ধুনো দেয় বাড়িতে, ধুনো দেয়, সেই ধুনোটা কি? ধুনো একটা রজন। ঠিক আছে, সেই হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্যানিন, ট্যানিন কি করে? কালি তৈরিতে সাহায্য করে। তারপর মানে চামড়া ট্যান করতে সাহায্য করছে। সেটা কোন কোন উদ্ভিদ? এই যে চা পাতা, হরিতকি, বহেরা, আমলকি ইত্যাদি থেকে ট্যানিন প্রাপ্ত হয়। ট্যানিনটা কি করে? আমাদের চামড়া ট্যান করতে, কালি তৈরিতে, ওষুধে ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমরা জানবো তরুক্ষীর। তরুক্ষীরটা কি? তরুক্ষীরটা হলো আমাদের কি করে? যে সাদা রঙের প্রাপ্ত, মানে রবার গাছ, রবার শিল্পে আমরা যে রবার ইরেজার ইউজ করি, সেই শিল্পে ব্যবহৃত হয় হলো আমাদের তরুক্ষীর। কোন গাছে এটা দেখতে পাওয়া যায়? এটা হলো আমাদের বট গাছ, বট, পেঁপে, আকন্দ, রাবারের কাণ্ড ও পাতার যে দুধের মতো প্রাপ্ত তরল, সেটাই হলো তরুক্ষীর। ক্লিয়ার? দেখবেন যে আমি বললাম, আগেই বললাম যে পাতা ছিলে দেখবেন সাদা আঠার মতো প্রাপ্ত একটা দেখা যায় না, দুধের মতো, সেটাই হলো তরুক্ষীর, যেটা রবার শিল্পে ব্যবহৃত হয়। উদ্বায়ী তেলটা কি? যেটা লেবু, চন্দন, ইউক্যালিপটাস গাছে প্রাপ্ত একটা সুগন্ধি তেল। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। এবার আমরা দেখবো যে খনিজ কেলাস, যেটা গ্রাফাইট বা সিস্টোলিন। ঠিক আছে, এই দুটো হলো আমাদের উদ্ভিদের খনিজ কেলাস বা মিনারেল ক্রিস্টালস। এই ওল, কচু ইত্যাদিতে কি কোষে সূচের মতো যে ক্যালসিয়াম অক্সালেট কেলাস থাকে, যা গলা চুলকানোর কারণ। এটা আমি আগেই বললাম। তাহলে গ্রাফাইট আর সিস্টোলিন এই দুটো কি? গ্রাফাইট আর সিস্টোলিন হলো আমাদের মিনারেলস। গ্রাফাইটটা আবার কি থাকে? ওল বা কচুর থাকে, যেটা আমাদের ক্যালসিয়াম অক্সালেট থাকে বলে এটা আমাদের খেলে গলা চুলকায়। ঠিক আছে, আমাদের গলায় গিয়ে ওই ওলকচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে বলে সেটা আমাদের অনেক সময় গলা চুলকানোর কারণ। সেটা কি ধরনের পদার্থ? সেটা একটা গ্রাফাইট জাতীয় পদার্থ। আর সিস্টোলিকটা কি? সিস্টোলিক আমাদের বট, অশ্বত্থ পাতার কোষে আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেট কেলাস থাকে। বট, অশ্বত্থ ইত্যাদির যে আঙুরের থোকার মতো যে ক্যালসিয়াম কার্বনেট কেলাস থাকে, সেটাই হলো আমাদের সিস্টোলিক। সেটা কি? একটা খনিজ কেলাস। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। তো আমরা এই যে স্লাইড গুলো আজকে শেষ করলাম, এটা পুরোটাই উদ্ভিদ বিদ্যার বা বটানির একটা ওভারভিউ পুরোটা ছিল মোটামুটি। এই প্ল্যান্টের এই পার্টটুকু হয়ে গেল। তো আমরা নেক্সট ক্লাসে এর এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে।